নমস্কার, খবরের ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই পর্বে থাকছে এই বছরের আগরতলা বইমেলার সমাপ্তি দিনের ছবি থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উৎসবের নানা রং। প্রথমেই চোখ রাখব ৪৪তম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে। গত ১৪ই জানুয়ারি আগামীর প্রত্যাশাকে জাগিয়ে শেষ হয়ে গেল ৪৪তম আগরতলা বইমেলা। আমাদের পশ্চিমবাংলা, আসাম, সেই সমস্ত প্রদেশ থেকে অনেক বুক সেলাররা, বিজনেসম্যানরা এখানে এসছেন, বরাবরই এখানে এসে থাকেন। ১৮৩ জন বুক সেলার এখানে তাদের স্টল এখানে প্রদান করা হয়েছে এবং আজ পর্যন্ত, আজকের হিসাব যদি আমি বাদ দিই, প্রায় ১.৫ কোটি টাকার মতো ব্যবসা এই বিগত ১২-১৩ দিনে এই বইমেলায় সেখানে অনুষ্ঠিত হয়েছে। আগরতলার এই ৪৪তম বইমেলায় আজকের হিসাব যখন যোগ হবে, নিশ্চয়ই সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। এটা আমাদের কাছে অত্যন্ত এনকারেজিং। অর্থ বড় কথা নয়, কিন্তু এই বইমেলাতে যেটা একটা কনস্ট্রাকটিভ একটা আড্ডার স্থল হিসেবে পরিণত হয় বইমেলা। অফিস গড়ে বসবে, বিভিন্ন আলোচনা হবে, কনস্ট্রাকটিভ ইনোভেটিভ বিষয় নিয়ে আলোচনা হবে, তর্ক হবে, যুক্তি হবে। এটাই হচ্ছে বইমেলার আসল রহস্য বা বইমেলার আসল সেখানে মজা। আমাদের এই বইমেলা শুধুমাত্র একটা বই কেনা বেচার জায়গা নয়। আমরা জানি যে আমাদের এই বইমেলা এটি আমাদের জাতির মননের একটা আয়না। সুতরাং আমাদের এই বইমেলা আমাদের শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা খুলে দেয়। এই বইমেলা আমাদের পাঠকদের জন্য চিন্তার খোরাক যোগায়। এই বইমেলা আমাদের লেখকদের জন্য সৃষ্টির অনুপ্রেরণা যোগায় এবং আমাদের কবি ও সাহিত্যিকদের জন্য এই বইমেলা হচ্ছে একটা প্রকাশের মঞ্চ। অনুষ্ঠানে ১৩ দিন ব্যাপী এই মেলায় চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সম্মাননা জ্ঞাপন করা হয়। ২রা জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলার শেষ দিনেও পরিলক্ষিত হয়েছে বইপ্রেমী মানুষের আবেগ ও উচ্ছ্বাস। প্রতি বছরের মতো এই বছরও রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা অংশ নেন আগরতলা বইমেলায়। ডক্টর পি.কে. চক্রবর্তী যত্ন খানকে ইয়া ফাখরুল্লাহবাগি কই যাও রেখে মুখ লাইজা তিনি ডক্টর হাদক লাংমানি হাসিনি বরংগ্রাম মন্ত্রী মেজাং সুশান্ত চৌধুরী। তার পরবর্তী দিকে আসতে অনুরোধ জানাবো যোগদান করতেন সেই আপনাদের সকলের কাছে এবং মঞ্চের কাছাকাছি থাকতে অনুরোধ। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখকদের সঙ্গে পাঠকের সরাসরি আলাপ, চিত্রশিল্পীদের সৃষ্টিকর্ম সব মিলিয়ে জমজমাট ছিল মেলার প্রতিটি দিন। শেষ দিনের বিকেলে উপচে পড়া ভিড় প্রমাণ করে বইয়ের প্রতি মানুষের আগ্রহ আজও অটুট। বইমেলাকে শুধু আয়তনে বাড়ালে চলবে না, বইমেলাকে গুণগতভাবে বইমেলাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে বইমেলা যেন সত্যিকারের অর্থে মানুষের বুদ্ধি এবং জ্ঞানের একটা কেন্দ্র হয়ে ওঠে বইমেলাটা। কারণ আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যের যে প্রকাশন শিল্প, সেই প্রকাশন শিল্প কিন্তু গড়ে উঠেছে বইমেলাকে কেন্দ্র করে। এটা কোথাও এমন হয়নি, কিন্তু ত্রিপুরাতে যেটা হয়েছে সেটা অত্যন্ত একটা ইতিবাচক দিক আমাদের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে। কাজেই বইমেলাকে এই কারণে এটাকে অন্য কোনো বিষয়কে যুক্ত না করে এটাকে বই এবং বই সম্পর্কিত যে সংস্কৃতি তার উৎস হিসেবে গড়ে তোলা উচিত। আন্তর্জাতিক বইমেলায় এসে মানে যেটা পেলাম সেটা সকলের প্রাণ ভরা ভালোবাসা, যেটা মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এই কটা দিন সেটা এই যে বইমেলা, এই যে মিলন মেলায়
মানে এত কিছু পেয়েছি বলতে, এত উদ্দীপনা, লোকেদের এত ভালোবাসা এবং প্রত্যেকে ছবি পছন্দ করছে, ছবি সংগ্রহ করছে, আমার শিল্পকলা সকলের ঘরে ঘরে পৌঁছচ্ছে, এটা একটা অনাবিল আনন্দ। এবারে নজর রাখবো বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির দিকে। সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এর মাধ্যমেই ঋতু পরিবর্তনের সূচনা হয়। পৌষ মাসের শেষ দিনে পালিত এই উৎসব বাংলার গ্রাম শহর সব জায়গাতেই আনন্দ ও উৎসবের আবহ নিয়ে আসে। ত্রিপুরার পাশাপাশি ভারতের নানা রাজ্যেই সংক্রান্তি বিভিন্ন নামে পালিত হয়। কোথাও লহরী, কোথাও পোঙ্গল, কোথাও আবার উত্তরায়ণ। তবে নাম আলাদা হলেও মূল ভাব থাকে একটাই, নতুন সূচনা ও কৃতজ্ঞতা প্রকাশ। আলপনা এবং পিঠেপুলি উৎসব এই লঙ্কামোড়া আলপনা গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 13 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী 13, 14 এবং 15 জানুয়ারি এই অনুষ্ঠান থাকবে। তো মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা তাকে সমৃদ্ধ করা, প্রসারিত করা, বর্তমান প্রজন্মের কাছে তুলে। এই সময়ে রাজ্যের তীর্থমুখে চলে ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা। গোমতী নদীর উৎস এবং রাইমা সাইমা নদীর সঙ্গমস্থলে প্রতি বছরই হয়ে থাকে হাংরাইতের। হাজার হাজার পূর্ণার্থীর মেলবন্ধন ঘটে এই মেলায়। দুদিন ব্যাপী এই উৎসব ও মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। Hastili Mantri Operapan Kerangkuca Profesor Dr. Manik Saha Sir Tei Dokyo Phai Majak Financing Bharat Ni উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, তীর্থমুখ মেলার এক সুপ্রাচীন ইতিহাস রয়েছে। শুধু ত্রিপুরা নয়, গোটা দেশেই রয়েছে এর পরিচিতি। এই মেলা জাতি জনজাতির মিলন মেলা বলে উল্লেখ করেছেন তিনি। হিন্দুদের যে পুরনো কাহিনী, কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এবং ত্রিপুরারও আমাদের এখানে সবাই জানেন যে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী এবং তাদেরও যে বিভিন্ন জায়গায় আমি যখন যাই তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো আমাদের কাছে একটা রিচ কালচার। 2018 আগে মাত্র 4টে এখানে একলব্য স্কুল ছিল, আমাদের এখানে এখন 21টার মতো জনজাতি একলব্য স্কুল হয়েছে এবং খুবই সুন্দর, শুধু জনজাতিদের জন্য। আমরা ওয়েস্টার্ন কালচার আমরা যেতে চাই না। ভারতকে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা এরকম আগে বিদেশ থেকে ভারতে পড়তে, এখন সেভাবে পুনরুদ্ধার হচ্ছে। উপজাতি এবং জাতি উভয়ের মধ্যে মেলবন্ধনে গঠিত এই মেলা। দীর্ঘদিন ধরে এটা ঐতিহ্য ত্রিপুরা রাজ্যের একটা সবচেয়ে বড় মেলা। এই মেলাতে যেমন বাঙালিরাতে অস্থি তর্পণ করে, সেমন উপজাতিরাও অস্থি তর্পণ করে। আজকে আমার তীর্থস্থান ব পাহাড়ি বাঙালি जों যত্নব তীর্থ খাই ব তাবংনি যুগিয়া আমার যখন রাইমা বাই সাইমা বরংনি যখন থইলাই আমার दै পাই ফাইমানে। আজকের আধুনিক জীবনে অনেক কিছু বদলে গেল, সংক্রান্তির ঐতিহ্য আজও গ্রাম বাংলার মানুষের জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ। বুড়ির ঘর, পিঠে উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলনের মধ্য দিয়ে সংক্রান্তি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত করে রাখে। আসলে শীত মানেই সংক্রান্তি, আর সংক্রান্তি মানেই বুড়ির ঘর বানানো এবং পিঠে পুলির গন্ধ। আর পিঠে পুলির সেই স্বাদ আর বুড়ির ঘরের ঐতিহ্যকে ঘিরে নানা ধরনের আয়োজন।
বুড়ির ঘর এমন একটি নাম যে নাম আমাদের শৈশব মনে করায়, জন্ম দেয় এক নস্টালজিকতার। এই লোককথা আমাদের জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের বিশ্বাস আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই বুড়ির ঘর। যে পুরনো যে সংস্কৃতি, এই পুরনো সংস্কৃতিকে টিকে রাখানোর লেগে আমরা অনেক চেষ্টা করি এবং আসলে সবাই কিন্তু দরকার। আমাদের ইতিহাস, ঐতিহ্য, পুরনো সংস্কৃতি ভুলে গেলে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম পুরনো সংস্কৃতি একবার পুরে ভুলে দেবো। লাস্ট 5 বছর ধরে আমরা এরকম বড় আকারে করছি। এটা মেইনলি করা হচ্ছে যে ঐতিহ্য, যে পৌষ সংক্রান্তি যে সবাই এখন ভুলে যাচ্ছে, এই ঐতিহ্যটাকে আমরা প্রত্যেকবার আমরা নিয়ে আসি। প্রত্যেকবার সবাই যে অনেকেই আজকাল দিনে সবাই মোবাইল এসবের জন্য সবাই পিছিয়ে যাচ্ছে, যে ঐতিহ্যটা কী হচ্ছে। তো ওইসব থেকে আমরা যে আগেকার দিনে যে ঐতিহ্যটাকে ওইটা আমরা সবার সামনে তুলে ধরছি। সংক্রান্তির দিনে চিতই, পাটিসাপটা থেকে শুরু করে ভাপা পিঠে সহ নানা ধরনের পিঠে, এই সবই থাকে এক ছাদের তলায়। গ্রামীণ বাংলার সংস্কৃতি আর ঘরোয়া স্বাদের মেলবন্ধনে এই পিঠে পুলি উৎসব যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় শেকড়ের কাছাকাছি। পিঠে পুলির ইতিহাস বহু প্রাচীন। কৃষিভিত্তিক সমাজে নতুন ধান ঘরে ওঠার আনন্দ থেকে পিঠে তৈরির প্রথার সূচনা। বিশেষ করে নবান্ন উৎসবের সঙ্গে পিঠে পুলির সম্পর্ক গভীর। আমরা মকর সংক্রান্তি উপলক্ষে এই কাজ করি, খুব আনন্দ উল্লাসে করি, সব কিছু করি। আমার শাশুড়িরাও তারা করতো, তারপর আমরাও এই আনন্দটা উপভোগ করি। মকর সংক্রান্তির দিনে আমরা প্রথমে বাড়িতে সকালবেলা আলপনা দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের পিঠাগুলি বানিয়েছি, এখন বিভিন্ন ধরনের রান্না করব। আজকে আমাদের পূর্বপুরুষরা ওই রকমভাবে পালন করতো। নতুন চাল, খেজুরের গুড়, নারকেল, এই সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি হয়ে আসছে নানা রকম পিঠে। এই পিঠে গ্রাম বাংলায় শুধু খাবার নয়, এ এক সামাজিক মিলন ক্ষেত্র। শীতের সকালে বা সন্ধ্যায় উঠোনে বসে মহিলারা একসঙ্গে পিঠে বানাতেন। হতো গল্প, হাসি আর অভিজ্ঞতার আদান প্রদান। এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে পিঠে তৈরির কৌশল ও রেসিপি ছড়িয়ে পড়েছে। আজ আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রা বদলালেও পিঠে পুলির গ্রহণযোগ্যতা একটুও কমেনি। শহরের পিঠে উৎসব থেকে শুরু করে গ্রাম বাংলার উঠোন, সব জায়গাতেই পিঠে আজও বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে সংস্কৃতি যে আছে, যে জড়িত যে খাদ্য, যেমন এই সিজনে আমাদের মায়েরা কি করতো? পিঠা, নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, আরো কত কি, এগুলি কিন্তু স্বাস্থ্যকর খাবার। কিন্তু আজ আমাদের মায়েদের তৈরি খাবার বাদ দিয়ে আমরা কি যাচ্ছি? স্ট্রিট ফুড। যে কোনো মূল্যে আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি আমাদের ধরে রাখতে হবে। সংক্রান্তির সঙ্গে পাল্লা দিয়ে যেমন চলতে থাকে পিঠে পুলি উৎসব, ঠিক একইভাবে চলে ঈশ্বরের প্রতি আরাধনা।
খোল, কাঁসর আর করতালের তালে নগর কীর্তনে মুখরিত হয়ে ওঠে গ্রাম শহরের পথ। হরিনামের ধ্বনিতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। অনুষ্ঠানের পাশাপাশি এই নগর কীর্তন ধর্মীয় আচার হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যেও ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্তন ও লুট। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি আগরতলার লঙ্কামোড়া আলপনা গ্রামে দেখা গেল এই চিত্র। এদিকে চিরাচরিত প্রথা অনুযায়ী মকর সংক্রান্তি উপলক্ষে খোয়াই জেলার বিভিন্ন গ্রামে চলছে হরিনাম সংকীর্তন। বাড়ি বাড়ি গিয়ে ভক্তরা এই সংকীর্তন পরিবেশন করছেন, সঙ্গে ফল ও তিল্লাই বাতাসার লুটও দেওয়া হচ্ছে। আমরা প্রতি বছর নগর কীর্তনে বেরোই। এই দিনটিতে মহাভারতে ভীষ্ম দেহ রক্ষা করেছিলেন। শাস্ত্র মতে এই দিনটিতে দেহ রক্ষা করলে বা মৃত্যুবরণ করলে মানুষ স্বর্গপ্রাপ্ত হয়। তেমনি ভাবে মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে হরিনাম সংকীর্তন ও নগর কীর্তন নিয়ে রেওয়াজ আজও অব্যাহত গোমতী জেলাতেও। সকলে মিলে যারা সনাতনীরা আছি, আজকের দিনের যে উৎসব পৌষ পার্বণ তথা মকর সংক্রান্তি অর্থাৎ পিঠাপুলির যে উৎসব, তার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এবং আমাদের যে সংস্কৃতি, যে সনাতনী সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য, সেটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে। তাই আমরা সবসময় সেই প্রচেষ্টা থাকে যে আমরা মকর সংক্রান্তির ভোরবেলা থেকে শুরু করে আমাদের যে গ্রাম, পুরো গ্রামের মধ্যে আমরা ভোর কীর্তন বা নগর কীর্তন করে থাকি। তো এখনকার যে এআইয়ের যুগ, সেখানে কিন্তু সেগুলি প্রায় অবলুপ্তির পথে। তাই আমরা সকলের কাছে বিনীত আবেদন করব, আমাদের যে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আপনারাও আমাদের সাথে আসুন এবং আমরাও যাতে আগামী দিনেও সেটা রাখতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের ইন্দিরানগরের পক্ষ থেকে সকলকেও পৌষ পার্বণ তথা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শেকড়ের গল্পেই শেষ করছি আজকের খবরের ডায়েরি। আগামী সপ্তাহে আবারও কথা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।